আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই লিখিত প্রস্তুতিমূলক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সহ সকল ধরনের লিখিত প্রস্তুতির জন্য লিখিত প্রস্তুতিমূলক ক্লাস 3-এ মূলত লিখিত পরীক্ষাগুলো হয়ে থাকে 70 অথবা 80 মার্কের, যা 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা সময় থেকে থাকে। তো বিভিন্ন ভাবে লিখিত সিলেবাসটা হয়ে থাকে, তো আমরা একটা সমন্বয় করে সাজানোর চেষ্টা করেছি, যা আপনাদের জন্য একটা স্পেশাল কিছু হবে। তাহলে আমরা শুরু করছি আমাদের প্রথম বাংলা অংশ দিয়ে। বাংলা অংশে প্রথমে আমরা যেটি দিয়েছি প্রতিশব্দ। প্রতিশব্দ আমরা যেটি বলে থাকি যে একই শব্দের ভিন্নতা, যেটাকে আমরা সিনোনিম বলে থাকি। তাহলে এখানে প্রতিশব্দ কখন লেখা থাকতে পারে 3টি করে লিখুন বা 2টি করে লিখুন, দুটোই থাকতে পারে। তাহলে এখানে মেঘ রয়েছে, আমরা মেঘকে জলদ অথবা বারিদ এই দুটো দ্বারা প্রকাশ করতে পারি। একটুখানি খেয়াল করে দেখবেন যে পানি বা জল শব্দের সমার্থক শব্দ যেগুলো আছে তার শেষে দ দিলেই কিন্তু সেটা মেঘ শব্দ হয়ে যায়। যেমন জল থেকে জলদ, বাড়ি থেকে বারিদ। বুঝতে পারলাম কিনা? এটাই হলো মেঘের প্রতিশব্দ। পরবর্তীতে রয়েছে খবর। খবর মানে কি? বার্তা, সংবাদ, সন্দেশ। আমরা যে কোনোটা এটা লিখতে পারি। আমরা প্রথমত বার্তাটা লিখতে পারি, সন্দেশ লিখতে পারি, যেহেতু সংবাদ এটা তো বহুল প্রচলিত। আপনারা চাইবেন যে অপ্রচলিত যে শব্দগুলো রয়েছে সেগুলো দেওয়ার জন্য। গভীর, আচ্ছা গভীরটা খুব সুন্দর একটা রয়েছে। এটা হচ্ছে যে অনেক গভীর, আমরা বলে থাকি যে অতল, অগাধ, এই কথাটা দ্বারা আমরা এখানে বলবো। প্রথম আমরা যদি লিখি অতল অথবা অগাধ, এই দুটাই আমরা প্রকাশ করতে পারি। চাঁদ আমরা তো জানি, চন্দ্র, ইন্দু, কত কিছু আছে, শশাঙ্ক, ক্ষিতিধর, এটা অনেক কিছু রয়েছে। আপনারা নর্মালি যেটা মনে রাখবেন সেটা আমরা যেমন চন্দ্র মনে রাখতে পারি একটা, শশী বা শশাঙ্ক অথবা ইন্দুই, আমরা এই দুটোই সহজ হবে। ইন্দু, এই তো হয়ে গেল। এরপরে যেটি রয়েছে ইন্দু। আচ্ছা, ঘটনা কি দাঁড়াইলো তাহলে? ইন্দু। আমরা এই যে চাঁদের এখানে কিন্তু চন্দ্র আর ইন্দু করেছি, এবার ইন্দুর প্রতিশব্দ কি হবে? চন্দ্র, চাঁদ, এগুলোই হবে। এর পাশাপাশি আপনারা সূর্য শব্দের পড়ে নিতে পারেন, যেমন সূর্য শব্দে আদিত্য রয়েছে, তপন রয়েছে, দিবাকর, প্রভাকর, কত ধরনের নাম রয়েছে, এগুলো একটু পড়ে নেবেন। পরবর্তীতে রয়েছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদের রয়েছে পুরস্কার। তাহলে পুরস্কারকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে পুরো বিসর্গ কার, এখানে পুরো, তারপরে বিসর্গ থাকবে যুক্ত কার। মূলত আমাদের এখানে স্ট্যান্ডের সমস্যার কারণে আমার লেখাটা বাঁকা করে লিখতে হচ্ছে, প্লিজ কিছু মনে করবেন না। এরপর আমাদের হচ্ছে সংস্কৃতি। তাহলে সং, এটা আমাদের কি নয় হচ্ছে, উচ্চারণটা নয় বর্ণ হচ্ছে, তার মানে এখানে ম নিতে হবে। এখানে ন বা অনুসারের পরিবর্তে আমাদের ম নিতে হবে। তাহলে সম, এইভাবে লিখবো, সম যুক্ত কৃতি, জাস্ট যুক্ত কৃতি লিখবো, তাহলে আমাদের সংস্কৃতি হয়ে গেল। এরপরে রয়েছে উপর্যুপরি। উপর্যুপরি আপনারা লিখবেন কি? উপরি যুক্ত উপরি, জাস্ট এইভাবে, উপরি যুক্ত উপরি। কুৎঝটিকা, খুবই গুরুত্বপূর্ণ। কুৎঝটিকা প্রথমে হবে কুত যুক্ত ঝটিকা, তার মানে কুতটা কেমনে হবে? এই যে এভাবে খণ্ডত দিতে হবে, কুত যুক্ত ঝটিকা মিছিল। ঝটিকার অর্থ কি বলতে পারবেন? ঝটিকা মিছিল বলি না, যে ঝাঁটা, যেটাকে আমাদের গ্রাম বাংলায় বলা হয় ঝাঁটা বা ঝাড়ু, সম্মার্জনী, বিভিন্ন ভাবে বলা যায়। এরপরে রয়েছে ষষ্ঠ। ষষ্ঠ আমরা বলবো শস, তারপরে থ, যেমন মূর্ধন্য স হবে দুটাই, শস যুক্ত থ, শস থ। এই হলো আমাদের সন্ধি বিচ্ছেদ। আমাদের এই সন্ধি বিচ্ছেদ বলুন, এক কথায় প্রকাশ বা বানান শুদ্ধি, এই সবকিছুর মিলিয়ে আমরা কিন্তু একটা লিখিত সাজেশন তৈরি করেছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেই লিখিত সাজেশনটা নিয়ে দ্রুত সময় আপনার প্রস্তুতিটাকে মূল্যায়ন করতে পারেন। আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট নামমাত্র একটা মূল্যে আপনি এই সাজেশনটুকু সংগ্রহ করতে পারেন। এরপরে রয়েছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ প্রথমে রয়েছে হনন করার ইচ্ছা, এটা অনেকবার এসেছে। হনন করার ইচ্ছা যেটা, সেটা হলো জিঘাংসা। এই জাস্ট এভাবে লিখবেন, জিঘাংসা। বানানের দিকে একটু খেয়াল রাখতে হবে। যে পুরুষ স্ত্রীর বশীভূত, স্ত্রী কথা সারা মানে যে চলে না, মানে বেশ ভালো, এটা হওয়া ভালো। হ্যাঁ, স্ত্রীর বশীভূত, এটাকে বলা হয় স্ত্রৈণ। ভালো করে বানানটা খেয়াল করবেন, স্ত্রৈণ। প্রথম আমরা দেব এটা, তারপরে দন্ত শয়ে তয়রফালা দন্ত ন, স্ত্রৈণ।
খুব সম্ভবত এটা মূর্ধন্য ন হবে, আপনারা মূর্ধন্য ন দিবেন। হ্যাঁ, ঠিক আছে। সকলের জন্য প্রযোজ্য, এটাকে বলা হয় সর্বজনীন, নট সার্বজনীন, এটা মনে রাখবেন। সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন, বানানটা বানান শুদ্ধিতেও এসে থাকে। আবারও বলছি, সর্বজনীন। যে নারীর হিংসা নেই, হিংসারা মনে হয়, হিংসা কে বেশি করে বলেন তো, ছেলে নাকি মেয়েরা? জানা আছে? জানা থাকলে কমেন্টে জানাবেন যে হিংসা কারা বেশি করে। আচ্ছা, কে বেশি করে তার চেয়ে গুরুত্বপূর্ণ যে নারী হিংসা নেই তাকে কি বলা হয়? তাকে বলা হয় অনসূয়া। কি ভাবে লিখবো? অনসূয়া, দুদশয়ে দীর্ঘ অন্তস্থ আকার। এরপরে 50 বছর পূর্ণ হওয়ার উৎসব, 50, 25, 20, 100 এরকম হয় না, বিভিন্ন জুবিলি পালন করা হয়, তাহলে এটাকে বলা হবে গোল্ডেন জুবিলি, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী। এটাকে আমরা কি বলবো? সুবর্ণ। আমি কি ইংলিশটা ভুল করলাম? সুবর্ণ জয়ন্তী। আচ্ছা, জয়ন্তী বানান দীর্ঘই হবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট লিখিত পরীক্ষার জন্য যেটি বানান শুদ্ধি, বানানগুলো শুদ্ধ করো। ক্ষীণজীবী, ক্ষীণজীবী যে কোনো ধরনের বানানে জীবী বানানটা দুটাই দীর্ঘই লিখতে হয়। তাহলে ক্ষীণ বানানটা আমরা কিভাবে লিখবো? ক্ষীণ আমাদের এখানে ঠিকই রয়েছে, তাহলে ক্ষীণজীবী, জাস্ট জীবীটা আমাদের এইভাবে দুটোই জীবী হবে, তাহলে আমাদের ক্ষীণজীবীটা ঠিক হবে। পরবর্তীতে রয়েছে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ, এখানে জাস্ট এই যে আমাদের এতটুকু ভুল রয়েছে, দুর্ঘুকার হবে না, দুর্ঘুকারের পরিবর্তে যদি আমরা হ্রস্বউকার দিই তার মানে আমাদের এটি সঠিক হয়ে যাবে। শাশ্বত, আপাত দৃষ্টিতে শাশ্বত বানানটা সঠিক, আপাত দৃষ্টিতে। কারণ কি? শাশ্বত বানানটা দেখতে নরমালি এরকমই লাগে, কারণ এটার সঠিকটা হবে দন্ত স আকার তালব্য শয়ে ব ত। এই যে এই ব আমরা এখানে দেখি বা এখানে দেখি, অনেক সময় এটা চোখেই পড়ে না, বোঝাই যায় না যে কোনটা সঠিক বানান, তাই না? তাহলে শাশ্বত বানানটা কি? দন্ত স আকার তালব্য স, তালব্য স আকার তালব্য শয়ে ব ত। এরপরে হচ্ছে শুশ্রূষা, মানে আমরা সেবা দেওয়ার কথা, অসুস্থ মানুষকে সেবা দেওয়া, সেটা শুশ্রূষা করে তোলা বলা হয়। এই বানানটা হবে তালব্য স দিয়ে শুরু, তালব্য স এইভাবে আমরা দেবো। এরপরে আবারও তালব্য স নিতে এইভাবে, এখানে এই যে এই বানান লিখতে হবে, তারপরে মূর্ধন্য স আকার, এই হলো শুশ্রূষা। সর্বশেষে যেটি রয়েছে জিগীষা। জিগীষা তার মানে জয়ের হ্রস্ব ইকার হবে, ঠিক আছে, বাট গয়ে দীর্ঘ ইকার লিখতে হবে। তার মানে আমরা কিভাবে লিখবো? জি গি সা, মূর্ধন্য স আকার। আশা করছি বিষয়গুলো বুঝাতে পেরেছি। পরবর্তী রয়েছে কারক ও বিভক্তি নির্ণয়, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হিয়ার। কারক বিভক্তি, নিজের চেষ্টায় বড় হও, তাহলে নিজের চেষ্টায়, তাহলে কিসের দ্বারা কোনো কিছু বুঝাচ্ছে, এখানে কোনো একটা বিষয়কে বুঝাচ্ছে যে এর দ্বারা বড় হতে হবে, তার মানে চেষ্টা, সেটা তার মানে কোনো কিছু উপাদান বা এই জাতীয় কিছু বুঝালে, কোনো কিছুর দ্বারা যদি কার্য সম্পন্ন হয় সেটাকে বোঝালে সেটা কি হবে? করণ কারক হবে। যেহেতু এখানে চেষ্টার সাথে অন্তস্থ অবিভক্তি যুক্ত রয়েছে, তার মানে এটা সপ্তমী বিভক্তি হবে, অর্থাৎ এটা কি হবে? করণে সপ্তমী। কেন হলো বুঝাইতে পারলাম? যে কোনো কিছুকে আঁকড়ে ধরে, কোনো কিছুকে ভিত্তি করে, কোনো কিছুকে মাধ্যম করে যদি কার্য সম্পন্ন হয় তাহলে সেটাই করণ কারক। তাহলে এখানে কিসের নিদ? চেষ্টা, চেষ্টাটা এখানে মেইন ফ্যাক্ট, তার মানে করণে সপ্তমী। ছাদ থেকে পানি পড়ে, পড়ছে তো, তাই না? পড়ছে, তার মানে কোনো কিছু পড়ে গেলে সেটা কি হয়? অপাদান কারক হয়। আমরা অপাদান কারক লিখলাম অপাদান। এখন কথা, থেকে আছে, হইতে থেকে চেয়ে, মনে আছে? হইতে থেকে চেয়ে হলে কি হয়? পঞ্চমী বিভক্তি হয়। এরপরে যেটি রয়েছে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, তাহলে ভালো করে খেয়াল করবেন, এখানে কি দ্বারা মাছ ঢাকা যায় না? শাক দিয়ে, তার মানে শাককে এখানে মূল কাজের মধ্যে যুক্ত করা হচ্ছে, মানে শাক দিয়ে কার্য সম্পাদন করা হচ্ছে। তার মানে কি? ক নম্বরে বলছি, যাকে আঁকড়ে ধরে, যাকে ভিত্তি করে কার্য সম্পাদন হয় সেটা কি হয়? করণ হয়। তার মানে এখানেও হবে করণ। এবারে আসি কোন বিভক্তি? শাক, শাকের সাথে কি কোনো ধরনের বিভক্তি যুক্ত আছে? হ্যাঁ আছে, ভালো করে খেয়াল করেন, পরে দিয়ে রয়েছে, তার মানে দ্বারা দিয়া কর্তৃক। আমরা বলি না দ্বারা দিয়া কর্তৃক কি? তৃতীয়া বিভক্তি, তার মানে এখানে করণে তৃতীয়া বিভক্তি হবে। মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা, তিলে তৈল বা তিলে তেল আছে আর তিলে তেল হয়। তাহলে তিলে তেল আছে, কোথায় আছে?
তিলে আছে, স্থান বোঝাচ্ছে, তার মানে এটা অধিকরণ কারক। কোন অধিকরণ, এটা তো এখন বুঝতে হবে। কোন অধিকরণ? তিল এ, এ বিভক্তি রয়েছে, তার মানে অধিকরণ কারকে সপ্তমে। এবারে আসি, তিলে তেল হয়, তার মানে কি একটা থেকে আরেকটা উৎপন্ন হচ্ছে, তাহলে যখনই উৎপন্ন হবে তখনই হবে অপাদান কারক হয়। কারণ এখানে আমরা বলছি গৃহীত, বিচ্যুত, রক্ষিত কোনো কিছু হলে সেটি কি হয়? সেটি হয়ে যায়, বলুন, অপাদান কারক হয়ে যায়। তাহলে এখানে আমরা জাস্ট লিখব অপাদান। এখন অপাদানে আমরা এখন বিভক্তি লিখব কোনটা? তাই বিভক্তি ওই যে তিল এ, এ বিভক্তি আছে সপ্তমী, তার মানে অপাদান কারকে সপ্তমী। ক্লিয়ার কথা? আচ্ছা, এরপরে রয়েছে কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন বনে গিয়ে ছুটে বেড়াই, সকল ছেলের জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। এই কবিতা কত সেই মানে যে কিশোর সময়ের কথাগুলো মনে পড়ে যায়। ওকে, তাহলে কি করি আজ ভেবে না পাই, তাহলে এখানে আমরা কি অ্যান্সারটা করতে পারি? তাহলে কি করি আজ, কখন ভেবে পাচ্ছি না, আজকে স্থান কাল পাত্র বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, স্থান কাল বোঝাচ্ছে, তাহলে স্থান কাল পাত্র হলে কি হয়? অধিকরণ হয়। তাহলে এখানে কি হবে? বিভক্তি কি হবে? যেহেতু আমাদের আজ এর সাথে কোনো ধরনের বিভক্তি যুক্ত নেই, তার মানে এটা কি হবে? এটা হবে শূন্য বিভক্তি। প্রিয় শিক্ষার্থী, আশা করি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এরপরে আমাদের রয়েছে বাক্যগুলো শুদ্ধ করে লিখুন, শুধুমাত্র মেয়েদের জন্য প্রযোজ্য। দেখুন তো কথাটা কেমন, শুধুমাত্র মেয়েদের জন্য প্রযোজ্য, এটা প্রত্যয়গত ভুল। শুধু মেয়েদের জন্য অথবা মাত্র মেয়েদের জন্য, যেহেতু মাত্র মেয়েদের জন্য হবে না, তার মানে শুধু মেয়েদের জন্য প্রযোজ্য, এটাই হবে সঠিক উত্তর। ও হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য একটা কিন্তু কিছুক্ষণ আগেও কথা বলা আছে, আমাদের এই লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে একটা ছোট্ট সাজেশন তৈরি করা হয়েছে। ঠিক লিখিত পরীক্ষায় যে সকল বিষয়গুলো এসে থাকে, আমরা সেটার উপরই ভিত্তি করে একটা ছোট্ট পিডিএফ শিট আকারে সাজেশন তৈরি করেছি। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে জাস্ট নাম মাত্র একটা, মূল্য বলবো না, কারণ এটার মূল্য দেওয়া, আমি আপনাদের কাছ থেকে মূল্য নিতেও পারবো না, আর এর মূল্য আসলে দেওয়াও যায় না। এটা জাস্ট একটা সম্মানী আমরা তৈরি করেছি, আপনারা দিচ্ছেন, এটা জাস্ট একটা সম্মানী বা একটা লেনদেনের বিষয়, এটা ছাড়া কিছুই নয়। যাই হোক, আপনারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করে নিয়ে নেবেন, আমাদের হোয়াটসঅ্যাপ অপারেটর রয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অভিযোগ প্রমাণ হয়েছে, বাক্য শুদ্ধ। অভিযোগ কখনো প্রমাণ করা যায় না, তাহলে হয় কি? কোনো কিছু অভিযোগ প্রমাণ হয় না, প্রমাণিত হয়। তাহলে এই প্রমাণের পরিবর্তে যদি আমরা প্রমাণিত কথাটা লিখি, তাহলে কিন্তু অ্যান্সারটা বা বাক্যটা সঠিক হবে। বাবলু এই মামলায় সাক্ষী দেবে, আসলে সাক্ষী না, ব্যক্তিকে সাক্ষী বলা হয়, আর যেটা দেয়া হয় সেটা সাক্ষ্য। আমি আবারও বলছি, যেটা দেওয়া হয় সেটা সাক্ষ্য, আর যিনি দেন তিনি হলেন সাক্ষী। আমরা এটা ভুল হিসেবে ব্যবহার করি, তার মানে এটি ভুল ছিল। সাক্ষীর পরিবর্তে যদি আমরা সাক্ষ্য ব্যবহার করি, তাহলে বাক্যটি সঠিক হয়। ছেলেটি নির্দোষ প্রতীয়মান হয়েছে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আপাত দৃষ্টিতে দেখলে এটার কোনো ভুল নেই, কিন্তু যেহেতু বাক্য শুদ্ধি করতে বলেছে, তার মানে ভুল রয়েছে। সবই ঠিক রয়েছে। দেখি, ছেলেটি নির্দোষ, নির্দোষ ঠিক আছে, প্রতীয়মান বানানটা এই যে তয়ে রস্বইকার পরিবর্তে তয়ে দীর্ঘিকার ব্যবহার করতে হবে, তার মানে এটি হবে সঠিক উত্তর। গড্ডালিকা প্রবাহে গা ভাসানো উচিত নয়, এখানে কি? এখানে তো আপনারা বলেই দিবেন যেটা আসলে সঠিক, তাই না? আচ্ছা, এটা সঠিক নাকি ভুল, এটি আপনাদের জন্য একটা কাজ থাকবে। আপনারা যদি ভুল হয় তাহলে সঠিক উত্তরটি, আর যদি সঠিক হয় তাহলেও সঠিক উত্তরটি লিখতে হবে। ওকে, এটি খুবই সূক্ষ্ম একটা ভুল এই বাক্যের মধ্যে রয়েছে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। এরপরে রয়েছে বাংলা অংশ থেকে যেটা দেয়া হয়ে থাকে, অনুচ্ছেদ লিখন বা ভাব সম্প্রসারণ অথবা টিকা। যেমন আমাদের আজকে এখানে আমরা যুক্ত করেছি জুলাই গণ অভ্যুত্থান 2024, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের উপকারিতা। আপনি ঘূর্ণাক্ষরেও চিন্তা করতে পারবেন না যে এই দুইটা টিকা বর্তমান প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ।
8 নম্বরে যেটা রয়েছে, মনে করুন আজ আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের পদে যোগদানের দিন, একটি যোগদানপত্র লিখুন। আমি নিজে ফেস করেছি এই সমস্যাটি, আমি একটা পরীক্ষায় পেয়েছিলাম এই প্রশ্ন, এবং প্রায়ই এসে থাকে, ম্যাক্সিমাম লিখিত পরীক্ষায় এরকম এসে থাকে। এটা তৎকালীন সময় আমি এলোমেলো ভাবে লিখছিলাম বলে সেটাতে আমার পাস মার্ক আসেনি বা কোয়ালিফাই করতে পারিনি। ওকে, এটা নিজের কথা হয়ে যাচ্ছে। তাহলে এই যে 7 আর 8 খুবই গুরুত্বপূর্ণ, আমি বলে রাখছি। এখানে যে জুলাই গণ অভ্যুত্থান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, অফিসের যোগদানপত্র, এইটা আমরা পিডিএফ আপনাদের দিয়ে দেব। এরপরে যেটি রয়েছে যে fill in the blanks with appropriate words, এই যে ভালো করে খেয়াল করতে হবে, appropriate words আর appropriate preposition। তাহলে যখন appropriate word থাকে তখন বুঝে শুনে উত্তর করতে হয়, আর যখন appropriate preposition থাকে তখন একটা দিলেই হয়, মানে সবগুলো যদি আমি দিয়ে দিই তাহলে হয়, অনেক ক্ষেত্রে হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমাদের কি রয়েছে যে দিস কালচার ইজ এলিয়েন ড্যাশ আওয়ার সোসাইটি। তাহলে এলিয়েন টু, এলিয়েন মানে কি? এলিয়েন মানে বলা হয় বিদেশি বা আগন্তুক বা অপরিচিত। তাহলে দিস কালচার ইজ এলিয়েন টু আওয়ার সোসাইটি, তার মানে এখানে হবে টু, তার মানে এই সংস্কৃতি আমাদের সোসাইটি বা সমাজে সম্পূর্ণ অপরিচিত। আই শাল ইনকোয়ার ড্যাশ দ্য ম্যাটার। তাহলে ইনকোয়ার মানে কি? এখানে তদন্ত করা, দেখাশোনা করা, এইরকম কিছু। তাহলে ইনকোয়ার অফ দ্য ম্যাটার, যে আমি এই ঘটনাটি তদন্ত করছি। হি ডায়েড ড্যাশ ওভার ইটিং, এই যে খুব গুরুত্বপূর্ণ চলে এসেছে, হি ডায়েড ড্যাশ ওভার ইটিং। অতিরিক্ত খাবারের পরিবর্তে যদি মৃত্যুবরণ হয় সেক্ষেত্রে হবে ডায়েট ফ্রম ওভার ইটিং। যদিও গতকাল রাতে একেবারে আমি একসাথেই 3 কেজি আম খেয়ে ফেলেছিলাম, মারা গেলে এটা কিন্তু ওভার ইটিং হয়ে যেত। এরপরে রয়েছে আই ওয়াজ ইমপ্রেসড। আচ্ছা, ইমপ্রেসড না, আই ওয়াজ ইমপ্রেসড অন হিজ স্ট্রেন সেন্স অফ ডিউটি, এখানে বানান মিসিং রয়েছে, স্ট্রেন। তাহলে এখানে অন হিজ স্ট্রেন সেন্স অফ ডিউটি, আমি সত্যি মুগ্ধ হয়েছি তার ডিউটির প্রতি আগ্রহ দেখে। হি ডাজ নট নো টু ডিল ড্যাশ এ জেন্টলম্যান। তাহলে এখানে একজন ভদ্রলোকের সাথে কিভাবে ডিল করতে হয় সে সেটা জানে না, মানে হি ডাজ নট নো টু ডিল উইথ এ জেন্টলম্যান। তাহলে এখানে উইথটা হবে রাইট অ্যান্সার। এরপরে খুবই গুরুত্বপূর্ণ আরো একটা রয়েছে যে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। কারেকশন, এটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। কলম্বাস ইনভেন্টেড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, তো এখানে ভুল কোথায়? এটা তো সত্য, তাই তো মনে হচ্ছে না, এখানেই ভুলটা আছে। যে কলম্বাস ইনভেন্টেড, ইনভেন্টেড মানে কি? ইনভেন্টেড মানে আমরা তো জানি আবিষ্কার। ডিসকভার মানে কি? ডিসকভার মানে আবিষ্কার, এটাই তো আমরা জানি, তাই না? না, এখানে জানার কিছুটা ভুল আছে। ইনভেন্টেড মানে আবিষ্কার, এটা কিছুটা সঠিক, তবে কথাটা আবিষ্কারের যে উদ্ভাবন কথাটা বেশি কাজে আসবে, কারণ সম্পূর্ণ নতুন ভাবে যখন কোনো কিছু আবিষ্কার করা হয় সেটাকে আবিষ্কার না বলে উদ্ভাবন বলা হয়। আর আগে থেকেই ছিল, আকার আকৃতিগত পরিবর্তন দিয়ে অন্যটা তৈরি করা হলো, অথবা আগে থেকেই ছিল, কেউ একজন বের করেছে, সেটা হবে আবিষ্কার। যেহেতু আমেরিকা পূর্ব থেকেই অবস্থিত ছিল বাট কেউ খুঁজে পায়নি বলে সেটা ইনভেন্টেড হবে না, সেটা হবে ডিসকভার। তার মানে কলম্বাস ডিসকভার আমেরিকা, এটি হবে সঠিক উত্তর। তার মানে এখানে ডিসকভার হবে রাইট অ্যান্সার। আই অ্যাম কনফিডেন্ট টু উইন, আমি বিজয়ের বিষয়ে খুবই বিশ্বাসী। তাহলে বিজয়ের বিষয়ে যদি কেউ বিশ্বাসী থাকে তাহলে কনফিডেন্ট অফ লিখতে হবে। তাহলে আই অ্যাম কনফিডেন্ট অফ উইনিং, এখানে কিন্তু শুধু উইন হবে না, তখন উইনিং হয়ে যাবে, আইএনজি যোগ হবে, আর এখানে টু এর পরিবর্তে অফ ব্যবহার হবে। আবার বলছি, আই অ্যাম কনফিডেন্ট অফ উইনিং। দে হ্যাভ কাম ইয়েস্টারডে, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে আমাদের ইয়েস্টারডে কথাটা লেখা আছে, তার মানে এটা পাস্ট টেন্স, তার মানে জাস্ট হবে দে কেম ইয়েস্টারডে। আমি আবার লিখে দিই দে কেম ইয়েস্টারডে, এটাই হবে। আমার আবার ইংলিশ লিখলে আরবির মতো হয়তো একটু বুঝে নেবেন, কারণ লেখাটা খুব ভালো আমার, আই এম প্রাউড অফ মাই হ্যান্ড রাইটিং। আচ্ছা, ওকে, এরপরে যেটা আছে, হি ইজ সাফারিং উইথ ফিভার। আচ্ছা, জ্বরের সাথে কেউ সাফারিং করে না, জ্বরের কারণে, তার মানে ফ্রম। তাহলে হি ইজ সাফারিং ফ্রম ফিভার, FROM, এটা হবে রাইট অ্যান্সার। আই প্রিফার মিল্ক দেন টি, আমি দুধ চায়ের চেয়ে বেশি পছন্দ করি। যখন প্রিফার করা হয়, তুলনা করা হয় একটার সাথে আরেকটা, তখন দেন ব্যবহার না করার পরিবর্তে
টু ব্যবহার করতে হয়, আই প্রিফার মিল্ক টু টি। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। এবারে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে এটা হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ। ইডিয়মস এন্ড ফ্রেজ লিখিত পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে এখানে প্রথমে রয়েছে বেটার হাফ। বেটার হাফ বলতে আমরা কি বুঝিয়ে থাকি? আমাদের সহধর্মিণীকে, আমাদের ওয়াইফকে বুঝিয়ে থাকে। তার মানে এখানে স্ত্রী লিখতে পারি, সহধর্মিণী। সহধর্মিণীটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, যে কোনো পরিবেশে আপনি ব্যবহার করতে পারবেন, বেশ মার্জিত একটা ভাষা। সেক্ষেত্রে ওয়াইফ না বলে যদি বেটার হাফ বলেন, এটাও কিন্তু বেশ মার্জিত একটা ভাষা। ওকে, তাহলে এখানে এখন কি বলেছে? মেক সেন্টেন্স, সেন্টেন্স তৈরি করতে হবে ফলোইং দ্য ইডিয়মস দ্বারা। তাহলে এখানে আমরা যদি বলি লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই বেটার হাফ, তাহলে এটা একটা হয়ে গেল লেট মি ইন্ট্রোডিউস ইউ, মানে তোমার সাথে আমি পরিচয় করে দিই আমার স্ত্রী বা সহধর্মিণী, এটা একটা হয়ে গেল। তাহলে আমি আরো একবার বলেছি লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই বেটার হাফ, তাহলে এটা এভাবে করা যেতে পারে। এরপর রয়েছে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। তার মানে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ এটা আমরা পড়েছি ট্রান্সলেশনে, যেমন বজ্র আটুনি ফসকা গেরো। তাহলে শি ইজ অলওয়েজ পেনি ওয়াইজ অ্যান্ড পাউন্ড ফুলিশ, তার মানে এটা লিখতে পারি, এটা বাংলাতে লিখে দিলাম না। ব্লু ব্লাড, ব্যাড ব্লাড কিন্তু না, ব্লু ব্লাড মানে আভিজাত্য। আভিজাত্যটা কি? যে সামাজিক মর্যাদার দিক থেকে মর্যাদা নিয়ে বেশ ভালো অবস্থানে থাকে এই জাতীয়। যাই হোক, ব্লু ব্লাড মানে আভিজাত্য। এটাকে আমরা যদি ট্রান্সলেশন করি তাহলে কি হবে? মেনি বাস, সরি বাস কেন, মেনি ব্লু ব্লাড এটা বলতে পারি। মেনি ব্লু ব্লাড চিলড্রেন অ্যাটেন্ড দিস প্রাইভেট স্কুল, মানে ওই যে প্রাইভেট কিছু স্কুল থেকে সেখানে অনেক ধনী পরিবারের মানুষগুলো বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বেশ ধনী পরিবারের মানে ছেলেমেয়েরা পড়াশোনা করে না, সেটাই এখানে বোঝানো হচ্ছে যে মেনি ব্লু ব্লাড চিলড্রেন অ্যাটেন্ড দ্য দিস প্রাইভেট স্কুল। এটা একটু নোট করে নেবেন প্লিজ। ক্রোকোডাইল টিয়ার্স, ক্রোকোডাইল মিথ্যা, মিথ্যা মায়া কান্না, শুধু মায়া কান্না না, মিথ্যা মায়া কান্না। আমার কি হবে, অনেক সময় আমরা অভিনয় করে কান্নাকাটি করি, কি হবে না হবে। যাই হোক, এটা আমরা কি লিখবো? মায়া কান্না। হ্যাঁ, মায়া কান্না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা খুবই সহজ বাট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিখিত ভাবে। কি করব? লিখিত ভাবে। তাহলে এটাকে আমরা সেন্টেন্সে রূপান্তর করব, পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই স্টেটমেন্ট বা বক্তব্যটি লিখিত ভাবে লিখে রাখো বা নেওয়া হোক, এই জাতীয় বিদেশ। এরপরে রয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস। ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো? আচ্ছা, তাহলে এটা কিভাবে অ্যান্সার করা যায়? তাহলে ডু ইউ লাইক মি এটা একটা প্রশ্ন করলাম যে আপনারা কি আমাকে বা আমাদের এই চ্যানেলটা কি পছন্দ করেন, এটা একটা কমেন্ট করবেন, আর এটার উত্তরটাও কমেন্ট করবেন, দুটাই করবেন নাকি না আমি বলে দিই। তাহলে এম আই লাইকড বাই ইউ, কি হবে? এম আই, যেহেতু আমাদের মি আছে, মি আমাদের সাবজেক্টে গেলে কি হবে? আই হবে। তাহলে যেহেতু এটা কোশ্চেন মার্ক তাই এমটা আগে আসবে। তাহলে এম আই লাইকড কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে এল আই কে ই ডি, লাইকড বাই ইউ, শেষে কোশ্চেন মার্ক। এই অ্যান্সারটা হয়ে গেল, যদি আপনারা দেখতে পাচ্ছেন না বাট শুনতে পাচ্ছেন তো। আচ্ছা, এরপর হচ্ছে প্লিজ ডু দ্য ওয়ার্ক। তাহলে প্লিজ কথাটা রয়েছে, তাহলে প্লিজ ডু দ্য ওয়ার্ক, তাহলে প্রথমে হবে ইউ আর রিকোয়েস্টেড টু, এই কথাটা আগে লিখতে হবে। কেন লিখতে হবে? প্লিজ থাকার কারণে। ইউ আর রিকোয়েস্টেড টু, এভাবে লিখতে হবে। তারপরে আমাদের যেটা লিখতে হবে ডু দ্য ওয়ার্ক। আমি আবারও বলছি, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। ওকে, এরপর রয়েছে হি অ্যানয়েড মি। আচ্ছা, সে আমাকে বিরক্ত করছে, তার মানে কে বিরক্ত হচ্ছে? মি মানে আমি, তার মানে আইটা সামনে আসবে। তাহলে আই অ্যানয়েড কিভাবে আছে? পাস্ট ফর্মে আছে। তাহলে আই ওয়াজ অ্যানয়েড বাই হিম, তার মানে এটা হবে কিভাবে? হি, আচ্ছা, আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, এখানে উইথ হিম বাইয়ের পরিবর্তে উইথ হিম হলে সেটা একটু ভালো হতো। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব যে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। আচ্ছা, আই এম রিডিং দ্য বুক, এটা কি করা যেতে পারে? আই এম রিডিং দ্য বুক, দ্য বুক, যেহেতু এখানে রিডিং রয়েছে অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব আছে, তাহলে দি বুক ইজ বিং রিড বাই মি। আমি আবারও বলছি, এটা আপনারা প্লিজ একটু লিখে নেবেন, কারণ এখানে জায়গাটা খুবই কম, আমি লিখে দিতে পারছি না। যে দ্য বুক ইজ বিং রিড বাই মি,
আর সর্বশেষ রয়েছে আই নো হিম, আমি তাকে চিনি। তাহলে হিটা আসবে সামনে, হিম থেকে হি হয়ে যাবে, তাহলে হি ইজ নন টু মি। এখানে কিন্তু নন টু মি ব্যবহার করতে হবে, বাই মি কিন্তু না, নন টু মি। আশা করছি বিষয়গুলো বুঝাতে পেরেছি। এবারে আছে মশা স্থির জলে ডিম পাড়ে। গুরুত্বপূর্ণ একটি ট্রান্সলেশন এসেছে, মশা স্থির জলে ডিম পাড়ে। তার মানে কি, কারা? মশারা। মশা তার একটা না, অনেকগুলো, তাহলে দাঁত হবে না। মস্কুইটস লেই এগস, মস্কিউটস ডিম পাড়ে কোথায়? স্থির জল, তার মানে ইন এ স্ট্যাগন্যান্ট ওয়াটার। এটা বলা হয় না, স্ট্যাগন্যান্ট মানে একেবারে চুপচাপ একটা জায়গা, স্থির। তাহলে আচ্ছা মস্কিউটিউস লে এগ ইন স্ট্যাগন্যান্ট ওয়াটার। আমি লেখার জায়গাটা পাচ্ছি না, খুব ভালো হতো যদি আমি পুরোটা লিখে দিতে পারতাম, এটা আমার কাছে অস্বস্তি মনে হচ্ছে। আপনারা প্লিজ একটু লিখে নেবেন। আমি একটু বলে দিচ্ছি, মস্কিউটাস, আচ্ছা। এরপরে লেই এগস ইন, লেই LAY এগস EGGS ইন স্ট্যাগন্যান্ট ওয়াটার, STAGNANT, স্ট্যাগন্যান্ট ওয়াটার, STAGNANT ওয়াটার। ওকে, এরপরে যেটা আমাদের রয়েছে আয় বুঝে ব্যয় করো, এটা ব্যাং হয়ে গেছে। আয় বুঝে ব্যয় করো, তার মানে এটা তো আমরা জানি যে কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ। কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ। এরপরে রয়েছে ট্রেন আসার আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। তার মানে আগে কোনটা হয়েছে? আগে আমরা স্টেশনে পৌঁছাইছি, এই ঘটনাটা আগে হয়েছে। তার মানে উই হ্যাড রিচড। তার মানে আফটার বিফোরের ব্যবহারের ক্ষেত্রে কি হয়? আফটারের পরে আর বিফোরের পূর্বে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে এখানেও সেই কাজটাই করতে হবে যে উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন অ্যারাইভড। আবারও বলছি, উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন অ্যারাইভড। আর এটা হলো সঠিক উত্তর। সে খেলাধুলা ছাড়া কিছুই করতো না। আচ্ছা, কিছুই করতো না, তার মানে হি ডিড নট নাথিং বাট প্লে, মানে আর কিছুই করতো না খেলা ছাড়া, তার মানে হি ডিড নাথিং বাট প্লে। সরি, একটু ভুল হয়ে গেছে, হি ডিড নাথিং বাট প্লে, তার মানে এটাও হয়ে গেল। এখন 4:15 বাজে, 4:45, এই কথাগুলো ভালোভাবে পড়ো। 4:15, এটাই বেস্ট অপশন করা যায়। তাহলে ইট ইজ 4:15, হ্যাঁ এটা করা যাবে। ইট ইজ 4:15, তার মানে এখানে এখন 4:15 বাজে, এটাই হবে রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট দুইটা প্যারাগ্রাফ রয়েছে এখানে আমাদের, ট্রি প্লান্টেশন অ্যান্ড 4IR, অর্থাৎ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। হয়তো আমি ছোট মানুষ, ছোট টিচার বা ছোট ভাইয়া, অনেক অনেক ছোট মানুষ, বাট এই যে যে জিনিসগুলো দিয়েছি আমার, এই যে 7, 8 আমাদের বাংলা অংশের বা এখানে বা যে ধরনের প্রশ্ন দিচ্ছি, এগুলো একটু ভালোভাবে পড়ার জন্য অনুরোধ করব। আপনি আজকে ভালো করে পড়লে আপনারই চাকরি হবে, চাকরিটা আপনারই হবে, আমাদের না। তাই একটু ভালো করে পড়ার অনুরোধ করছি। আর আপনারা ওই যে জুলাই গণ অভ্যুত্থান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, এগুলোর সাথে এই ট্রি প্ল্যান্টেশন এবং 4IR এগুলোও কিন্তু আমাদের পিডিএফটাতে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে রয়েছে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 484 টাকা হয়, 5 বছরে 540 টাকা হয়, মুনাফা ও আসল নির্ণয় করুন। তাহলে গণিত অংশে আমরা কিভাবে করবো? এখানে আমরা ভালো করে একটু পড়তে হবে, 3 বছরে মুনাফা আসলে 484 টাকা আর 5 বছরে 540 টাকা। তাহলে একটু জিনিস বুঝতে হবে যে মুনাফা আসলের মধ্যে কি কি থাকে, আসলও থাকে এবং মুনাফাও থাকে। তাহলে এইভাবে আমরা একটু কথাগুলো লিখবো, একটুখানি দেখবেন যে আসল প্লাস 3 বছরের মুনাফা। আমরা একটু মানে যে সাংকেতিক ভাষায় লিখবো, বুঝে নেবেন। তাহলে কত টাকা আছে? 3 বছরের বা 5 বছরের টাকা লিখতে হবে, যেহেতু আমরা বিয়োগ করবো। তাহলে 5 বছরেরটা কত আছে? 540 টাকা। সেম আসল প্লাস 3 বছরের মুনাফা কত টাকা? 484 টাকা। এই তো। তাহলে আমরা যদি আসল আসল কেটে দিই, যেহেতু বিয়োগ করা হবে, তাহলে এখানে 2 বছরের মুনাফা হবে। তাহলে 2 বছরের মুনাফা কত পেলাম? আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কত হবে? 84, 56। আচ্ছা, 56। তাহলে 2 বছরে যদি 56 হয়, তাহলে এখানে 1 বছরের কত হবে? 56 এর অর্ধেক মানে কত? 56 এর অর্ধেক আমাদের এখানে 28 হচ্ছে। তাহলে 28। তাহলে এখন আমাদের বের করতে হবে কত? 5 বছর বা 3 বছর, যে কোনো একটা। তাহলে অতএব
5 বছরের 28 গুণ 5, 5 আসতে 40, 5 দুগুণে 10, 4 14। আচ্ছা, তার মানে 140। এই যে 140 টাকা, এটা কি পেলাম আমরা? 5 বছরের মুনাফা পেলাম। তাহলে 5 বছরের মুনাফা যদি 140 হয়, তাহলে জাস্ট এই যে এই 5 বছরের মুনাফা আসল থেকে যদি 140 বিয়োগ করি, তার মানে কি পাবো? 400 টাকা কি পাবো? মুনাফা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে কি? অতএব 5 বছরের, আপনারা লিখবেন যে মুনাফা প্লাস আসল সমান কত? 540। সেখান থেকে শুধু 5 বছরের মুনাফাটা বিয়োগ করবেন 140, আমাদের আসল কত বের হবে? 400 টাকা। আসলটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, দ্বিতীয় কাজ কি বলেছিল আমাদের এখানে? যে মুনাফা নির্ণয় করতে হবে। আচ্ছা, মুনাফার হার চেয়েছে কি? আচ্ছা, না, আমাদের এখানে মুনাফার হার চাইনি। যদি মুনাফার হার অনেক সময় চেয়ে থাকে, সেক্ষেত্রে মুনাফার হার আমরা কিভাবে বের করব? যে আর ইকুয়াল টু, আর যেহেতু রেট অফ ইন্টারেস্ট, তাহলে আই গুণন 100, আই গুণন 100 ভাগ পি গুণন এন। জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবেন। তাহলে এখানে আইটা কত? আইটা যেখানে আমরা মুনাফা পেয়েছি 140, সেটা, পি 400 টাকা, এন এর মান কত বছর? 5 বছর। সেই অনুযায়ী দিলে আমাদের এখানে রেট অফ ইন্টারেস্টটাও কিন্তু পেয়ে যাব। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। এরপর রয়েছে একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার, মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তাহলে এটা কিভাবে করতে হবে? আচ্ছা, এটা কিছুটা একটু বড় টাইপের একটি অঙ্ক। এই প্রশ্নের উত্তরটা আমরা এখানে করতে পারবো না এই ছোট্ট পরিসরে। আমরা যদি একটু জাস্ট বোঝার জন্য বলি, যে আমরা দৈর্ঘ্য প্রস্থটা ধরে নেব, যে দৈর্ঘ্য x, প্রস্থ y, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? x y মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবারে বলা আছে কি, x বা y এর যে কোনো একটা মান আমাদের তো জানা আছে, তাই না? আছে কি? নাই, ক্ষেত্রফলের জানা আছে। তাহলে x y ইকুয়াল টু 192। তাহলে এখান থেকে যে কোনো একটার মান আমরা বের করে নিই। যেমন y এর মানটা বের করে নিই, 192 ডিভাইডেড x। এটা একটা আমরা ধরে নিলাম 1 নাম্বার। আচ্ছা, এখন আমাদের যেটা বলা আছে, আমাদের কি বলা আছে? 4 মিটার প্লাস 4 মিটার মাইনাস, এরকম করা আছে না? তো সেটা যখন করব তখন তো অপরিবর্তিতই থাকবে, তাই না? তাহলে আমরা একটু করে নিই যে x মাইনাস 4, x প্লাস 4, সরি, y প্লাস 4 ইকুয়াল টু 192। তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই, তাহলে এখানে হবে xy মাইনাস 4y প্লাস 4x মাইনাস 4 4 16, 16 ইকুয়াল টু 192। বুঝতে পারছেন নিশ্চয়? এভাবে লিখতে হবে। আচ্ছা, এবারে এখন আমরা করব কি, এখন যদি এখান থেকে আমরা টোটাল কাটাকাটি করে ফেলি, তাহলে কি দাঁড়াবে? এক্স ওয়াই এর মানটা তো নিশ্চয়ই আমাদের জানা আছে, ওখানে 192 পেয়েছিলাম, মানটা বসাইলাম। মাইনাস 4 কমন নিলে এখানে কি হবে? y মাইনাস এক্স, আর এখানে মাইনাস 16 থেকে গেল। আচ্ছা, এখন আমাদের এখানে কি করা যেতে পারে? এখানে আমরা এখন যেটা করতে পারি, যে এখানে 192 আর এখানেও তো 192 রয়েছে, উভয় পাশে 192টা আমরা ভ্যানিশ করে দিতে পারি। তাহলে থাকবে কি? -4 ইনটু y মাইনাস এক্স, আর এই -16টা আমরা যদি পার করে দিই, প্লাস 16। এবারে আমরা জাস্ট এটাকে আবারও একটু মাইনাস দ্বারা গুণ করে নিব। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে? মাইনাস দ্বারা আমরা একটু পরেই গুণ করি, যে y মাইনাস এক্স ইকুয়াল টু 16 মাইনাস 4। তাহলে এখানে y মাইনাস এক্স এর মানটা কত বলছে? -4। এবারে আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব। তাহলে x মাইনাস y এর মানটা আমরা কত পেলাম? 4 পেলাম। এবারে কিন্তু আমাদের মানটা পেয়ে গেছি। এখন এখান থেকে x এর মান, x মাইনাস y এর মানটা পেয়ে গেছি। তাহলে এখান থেকে ওই যে y এর যে ফর্মুলাটা ছিল, সেখান থেকে এবার আমাদের মানটা বের করে নিতে হবে। তাহলে এটা আমরা নতুন করে একটু উঠাই, যেমন x মাইনাস y ইকুয়াল টু 4। তাহলে এটা এইভাবে একটু বুঝাই, x মাইনাস y ইকুয়াল টু 4। তাহলে y এর মানটা আমরা এখন কত পেয়েছিলাম? 192 ডিভাইডেড x, এটা পেয়েছিলাম না? ইকুয়াল 4। এটাকে এখন গুণ করে আমাদের ইকুয়েশন করতে হবে। তাহলে সেখান থেকে আমার মিডল টার্ম আসবে, মিডল টার্ম ফর্মুলা আসবে। মিডল টার্ম ফর্মুলাটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে x স্কয়ার মাইনাস 190x 4x এরকম টাইপের আসবে, তাই না? তাহলে কিভাবে আসবে? আমরা একটু লিখে নিই, যে x স্কয়ার মাইনাস 192x, আমরা সরাসরি এক লাইন কাটে দিলাম, এই যে 0।
এটা। এখন এটাকে আমরা মিডল টার্মটা করছি না, মিডল টার্মটা আপনারা পারবেন। তাহলে এখানে এক্স এর মান আর ওয়াই এর মানটা বের হবে। এক্স এর মান একটা বের হবে কত, এক্স মাইনাস 16 বের হবে, আর একটা এক্স প্লাস 12 বের হবে। তাহলে যেহেতু প্লাসের মানটা সমানের বিপরীত পাশে গেলে মাইনাস হয়, সুতরাং এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এক্স ইকুয়াল টু 16, এটাই হবে রাইট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে এক্স এর মান যখন আমরা 16 পেলাম, তখন এখানে জাস্ট অতএব ওয়াই কত ছিল, 192 ভাগ এক্স। তাহলে এক্স এর মান কত, 16। তাহলে এখন 16 দ্বারা ভাগ করলে কত হবে, এই জায়গায় 12 হবে। আর এই 12টাই হচ্ছে আমাদের ওয়াই এর মান। তার মানে দৈর্ঘ্য প্রথমে পেয়েছি 16, আর এবারে প্রস্থ পেলাম 12। এভাবে আমাদের অ্যান্সার গুলো করতে হবে। করতে দিতে চাইলাম না, বাট হয়েই গেল কথা বলতে বলতে। এবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক রয়েছে, যেটা আমি আমার এইটুকু প্রশ্ন অ্যানালাইসিস বলেন বা আমার নিজ পরীক্ষাও যখন দিয়েছি তখনকার অবস্থা বলি, এই অঙ্কটা প্রায়শই আসে। কি বলা আছে যে কোন আসল 3 বছরের মুনাফা আসলে 5500, মুনাফা আসলের 8 ভাগের 3 ভাগ হলে আসল এবং মুনাফার পরিমাণ নির্ণয় করো। তাহলে যেহেতু আসল আমরা জানি না, তাহলে আসলটা আমরা ধরে নিব কত। ওকে, সরি একটু লেট হচ্ছে। তাহলে এখানে আমাদের আসল ধরবো, আসল জানি না বলে আসল ধরবো কত টাকা, পি টাকা। এখন বলা আছে মুনাফা কত হবে, 8 ভাগের 3 ভাগ হবে। তাহলে মুনাফাটা এভাবে লিখবো, 3p নিচে 8, এই তো কথা। এখন প্রশ্ন মতে কি 5500 টাকা কি আসল এবং 3 বছরের মুনাফা সহ, তার মানে আসল কত, p টাকা প্লাস 3p ডিভাইডেড 8 সমান কত, 5500। এই যে আমাদের ফরমেশন হয়ে গেছে। এখন এই ফরমেশন অনুযায়ী করলে কিন্তু আমাদের হয়ে যাবে। ফরমেশন অনুযায়ী আমি কি করব, কিছুক্ষণ আগে যেটা করেছি। তাহলে এখানে 8p প্লাস 3p, আচ্ছা 5500, নিচে হবে 8। এবারে কি দাঁড়াবে, এখানে 8 3 11p, আর এখানে হবে 5500 গুণন 88। তাহলে p এর মান কত দাঁড়াবে, 5500 গুণন 8। কেন 8 হলো, কারণ এই যে উভয় পক্ষকে 11 দ্বারা ভাগ করা হয়েছে, অর্থাৎ এখানে 11 দ্বারা ভাগ করলে আমাদের 8 হয়ে যাবে। এটা এবারে এখন p সমান কত হবে, p সমান জাস্ট আমাদের এই দুটো গুণ করলে 50 তে 40, 50 তে 40, তার মানে এখানে 4, সরি আচ্ছা আমি এটা হবে না। আচ্ছা তাহলে এখানে 11, এবারে তো আমি তো এখানে 88 মনে করে হতো, তাই তো বলি, এত তো হওয়ার কথা নয়। তাহলে এখানে আমরা 11 দ্বারা এবারে ভাগ করব। 11 দ্বারা ভাগ করলে তাহলে এখানে 5 হবে, 550 তে 40, অর্থাৎ 4000 হবে পি এর মান। তাহলে পি এর মান আমরা যদি 4000 পাই, তাহলে এখান থেকে এখন মুনাফা বের করা যাবে না? মুনাফা খুব সহজেই বের করা যাবে। কিভাবে, 3 গুণন পি 4000 ভাগ কত, 8। তাহলে এখানে আমরা জাস্ট কাটাকাটি করার পর যে 1500 টাকা পাবো, এটাই হবে আমাদের কি, এটাই হবে মুনাফা। এবারে বলছে কি আমাদের দ্বিতীয় কথা, এখানে কি বলেছে যে মুনাফা আসলে আসলে মুনাফার পরিমাণ নির্ণয় করুন। এবারেও কিন্তু পরিমাণ চেয়েছে, আমাদের কিন্তু পরিমাণটা বের হয়ে গেছে। কিন্তু এখানে অনেক সময় মুনাফার পরিমাণ আসলের পাশাপাশি হার নির্ণয় করতে বলে, সেটা কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি যে i = PNR ভাগ 100 সূত্র ফেললে আপনারা কিন্তু পেরে যাবেন। এরপর রয়েছে যে x + 1 / x = √6 হলে x³ + 1 / x³ এর মান কত। আমার ক্লাস যারা নিয়মিত করে থাকেন এমসিকিউ ক্লাস, তারা কিন্তু এটা এতক্ষণে পেরে গেছেন। কারণ কি, মান কিউব -3 ইনটু মান, ভালো করে বুঝবেন, মান কিউব -3 ইনটু মান। বাট এটা তো এমসিকিউ পরীক্ষার জন্য, কিন্তু এটা তো লিখিত, এখানে তো বিস্তারিত করতে হবে। এবারে বিস্তারিত করতে গেলে দেওয়া আছে, লিখতে হবে আপনাকে। লিখে x + 1 / x হলে √6, প্রদত্ত রাশি লিখে x³ + 1 / x³। তাহলে কি হবে, x + 1 / x টোটাল কিউব মাইনাস 3x 1 / x, তাহলে x + 1 / x। জাস্ট এখানে √6 এর উপরে কিউব মাইনাস 3√6। তাহলে এখানে √6 এর উপর কিউব মানে কি 6√6 মাইনাস 3√6, অ্যানসারটা কত পেলাম, 3√6। এটাই তো, হ্যাঁ এটাই হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। এরপরে আমাদের এখন গুরুত্বপূর্ণ যে অংশটি রয়েছে সাধারণ জ্ঞান। কারণ সাধারণ জ্ঞান অংশ কেন গুরুত্বপূর্ণ বললাম,
এখানে এমসিকিউ এর মতো 4টা অপশন থাকে না, যার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অনেক সময় ঘাবড়িয়ে যায়। তবে যারা ভালো প্রস্তুতি নেয় তারা নিশ্চয়ই ভালো করবে। সবার জন্য আপনার দোয়া থাকবে আপনারা যাতে ভালো করুন। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, 2টা বা 1টা আপডেট প্রশ্ন থাকবে, বাদ বাকি বেসিক থেকেই করা হয়ে থাকে। আবার কোন কোন ডিপার্টমেন্টে বেশিরভাগই আপডেট প্রশ্ন দেওয়া হয়ে থাকে। আপনার দুটোই পড়তে হবে। প্রথম কথা, নাম্বার 1 যেটা বলা আছে, বাংলা বর্ষপূর্ণ অনুযায়ী আজকের তারিখ ও সন লিখন। খুবই গুরুত্বপূর্ণ, ভাইবার জন্য, লিখিত পরীক্ষার জন্য। যেদিন পরীক্ষা সেদিনের তারিখটা লিখবেন। 2026 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? এটা আমরা কম বেশি সবাই জানি। এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডা, আমেরিকা এবং মেক্সিকোতে। এরপরে রয়েছে, এখানে আবার খেয়াল করবেন যে বিশ্বকাপ ফুটবল কথাটা উল্লেখ আছে কিনা। বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে? সবচেয়ে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন গ্যাস, 78.02%। এরপরে রয়েছে, বায়ুমণ্ডলে কোন গ্যাস, সেটা তো বলে দিলাম। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি, বেসিক প্রশ্ন। এখানে আমরা খুব গুরুত্ব সহকারে সবগুলো শহীদদেরই পড়বো এটা। তাহলে এখানে সঠিক উত্তর করবে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিলেন সিপাহী। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে একটা রেখা অতিক্রম করেছে, সেই রেখাটির নাম কি? এটি হচ্ছে কর্কট ক্রান্তি। কাঁটাতারের প্রজাপতি, এটি কার লেখা? বাংলা থেকে প্রশ্ন থাকতে পারে 2-1টা। কাঁটাতারের প্রজাপতি, এটি সেলিনা হোসেনের লেখা। ঘুমধুম সীমান্ত, ঘুমধুম সীমান্ত কোন জেলায় অবস্থিত? এটি আমরা নিশ্চয়ই জেনে থাকি, অনেকে জানেন, যেটা ভারতের সাথে একটা সীমান্ত। তাহলে এটা সঠিক সীমান্ত কোথায় হবে? ঘুমধুম বান্দরবানে। তাহলে এখানে বান্দরবানটা হবে সঠিক উত্তর। এরপর রয়েছে, কোন তারিখে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় প্রতি বছর 21 নভেম্বর। তবে অনেক দিবস পালন করা হয়েছে, সে বন্ধ করা হয়েছে বা বাতিল করা হয়েছে, সেটা জেনে যাবেন প্রিয় শিক্ষার্থী। অনেক লম্বা একটা ক্লাস, আপনাদের ধৈর্যের সহিত এতক্ষণ যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি। আবারও জানিয়ে রাখি, আপনাদের এই লিখিত পরীক্ষার আদলে আমাদের মডেল টেস্ট প্লাস সাজেশন রয়েছে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই নামমাত্র মূল্যে কিন্তু পেয়ে যাবেন। আর আজকের ক্লাসের যে পিডিএফ ফাইলগুলো রয়েছে, অর্থাৎ ফোকাস রাইটিং বা আমাদের লিখিত অংশের যে বিষয়গুলো, সেগুলো আপনারা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপেও নিতে পারবেন, অথবা আমরা একটা ড্রাইভ লিংক দিয়ে দিব আমাদের পিন কমেন্টে, আপনি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা আমাদের শক্তি, আপনারাই আমাদের ভালোবাসা। আপনাদের এই ভালোবাসাকে যথেষ্ট শ্রদ্ধা করে এবং আপনাদের যাতে একটা চাকরি হয়, এই দোয়া আল্লাহ পাকের কাছে জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।